প্রিয় বন্ধু, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধু, আজকের বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ছিল। কারা ঘেরাও কর্মসূচি করেছে? নূতন নূতন কিছু দল, যা নিবন্ধিত অথবা অনিবন্ধিত কিছু দল, ইউনিভার্সিটির ছেলেপান, ইয়াং তরতাজা ছেলেপান, তারা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কি জন্য? হাদি সাহকে, হাদি বলতে এক উঠতি নেতা, তাকে কিছুদিন আগে গুলি করেছিল। সেই গুলিতে সে আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দুঃখের ব্যাপার। তার প্রতিবাদ এবং তার খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে নাকি, এটা অসমর্থিত সূত্রের কথা। এবং শেখ হাসিনা সহ তার দলের অনেক লোক ভারতে আশ্রয় নিয়েছে, যার কারণে তাদের ফিরিয়ে দিতে হবে। এই উদ্দেশ্যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করার জন্য তারা গিয়েছিল। পুলিশ অবশ্য বাধা দিয়েছে এবং হয়তোবা যেতে পারেনি, কিন্তু নিরাপত্তাজনিত কারণ বা উদ্বেগ প্রকাশ করে ভারত দূতাবাসের কার্য বন্ধ করে দিয়েছে। আজ বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার 54 বছর, এই ধরনের ঘটনাই প্রথম ঘটল। বাংলাদেশের সাথে এখন ভারতের সম্পর্ক তলানিতে, অথচ এই দেশ স্বাধীনতা যুদ্ধের সময় 1 কোটি মানুষকে মিনিমাম আশ্রয় দিয়েছিল। তাদের খাওয়াইয়েছে, তাদের ট্রেনিং দেওয়াইছে, ওই স্বাধীনতার জন্য অস্ত্র দিয়েছে। ইভেন ভারতীয় সেনার জীবনও বিপন্ন হয়েছে ওই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। এই হচ্ছে মোটামুটি কথা। তো এখন ভারতের সাথে বাংলাদেশের এই যে নতুন ইয়াং ছেলেপান, তাদের সাথে এখন সম্পর্কের টানাপোড়েন লেগে গেছে শুধুমাত্র শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে ভারত? আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ছাত্ররা 2024 সালের জুলাই আগস্টে যে অভ্যুত্থান ঘটিয়েছে, এটা কিন্তু একটা, তখন যে কথা বলেই করুক, কিন্তু পরে কিন্তু এটা একটা, তারা যে ভুল করেছে এটা বুঝতে পেরেছে এবং এর ভুলের মাসুলটা হচ্ছে এদের জীবন বিপন্ন হওয়ার একটা ব্যাপার রয়ে গেছে। চিরদিনের জন্য, দীর্ঘদিনের জন্য, আমরণ পর্যন্ত এদের জীবন বিপন্ন হতে পারে। এর ভিতরে শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় যায় কখনো কোনোভাবে, তাহলে জীবন বিপন্ন হতে পারে। এই জন্য শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ কর্মী, তারা যদি একটা প্রহসনের মাধ্যমে বিচার করে ফাঁসি দিয়ে দিতে পারে, তাহলে তারা ভাববে যে তাদের আর শত্রু নেই। কিন্তু এইটা করতে গিয়ে এখন যেভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতেছে এই হাসানাত আবদুল্লাহ, যেমন হাসানাত আবদুল্লাহ বলেছেন গেল দিন যে ভারতের 7 সিস্টারকে তারা আলাদা করে দিবেন। মাহফুজ ওরফে সান্ডা মাহফুজ তিনি বলেছেন যে একটা লাশ পড়লে আমরা আরও লাশ নেব। এ ধরনের বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলছে, যাতে ভারত এখন উদ্বিগ্ন। ভারত মনে করতেছে যে এরা ভারতের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, যার কারণে এখন সম্পর্কের টানাপোড়েন
লেগেছে। কিন্তু ওই জন্য ভারতীয় দূতাবাস থেকে ভারতীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে যে অবস্থান করে, প্রণয় ভার্মাকে তারা ডেকে এদেরকে, শেখ হাসিনা সহ অন্যান্য নেতা এবং খুনিদেরকে ফেরতও চেয়েছেন। আবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনার যে, তাকে ডেকে ভারত এই সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাকে বুঝিয়ে দিয়েছেন যে এগুলো করলে আমরা কিন্তু ছেড়ে দিব না। তো এখন ভারত এবং বাংলাদেশের যে একটা টানটান উত্তেজনা চলতেছে, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা বা যুদ্ধর মতো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। বাংলাদেশের এই যে ইয়াং সমাজকে বলবো যে ভারতকে তোমরা কিন্তু ছোট ভেবো না বা অবহেলা করো না। কারণ সারা বিশ্বে দেখা গিয়েছে যে বড় বড় দেশগুলোর সাথে যে ছোট দেশের যুদ্ধ হয়েছে, 50-100 বছর কিন্তু পিছিয়ে গেছে। এই ইতিহাস তোমরা পড়ে দেখো, এটা কিন্তু আছে। এই যে সম্প্রতি রাশিয়ার সাথে যে যুদ্ধটা হলো, ইউক্রেনের যুদ্ধ চলতেছে, ইউক্রেন কিন্তু আর 50-100 বছরেও শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবে না। এরকম বহু ইতিহাস পৃথিবীতে আছে। আবার বড় দেশগুলোর সাথে ছোট দেশ পাঞ্জা লড়তে গেলে জীবন বিপন্ন হয় অনেকেই। যেমন পিএলওর চেয়ারম্যান, প্যালেস্টাইনের চেয়ারম্যান, মানে অবশ্যই তোমরা জানো, ইয়াসিন আরাফাত, তারও জীবন বিপন্ন হয়ে গেছে। সাদ্দাম হোসেন, বিশ্ববিখ্যাত সাদ্দাম হোসেন, তাকেও কিন্তু আমেরিকা খুঁজে গর্তের ভিতরে তাকে মেরে দিয়েছে। এই কয়েক বছর আগে লাদেনকে পাকিস্তানের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের পাশের বাসা দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। এই সমস্ত ইতিহাস কিন্তু শিক্ষণীয় ইতিহাস, এগুলো থেকে শিখতে হয়। তোমরা যে শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে একটা দেশের বিরোধিতা করতেছো, এটা কিন্তু তোমাদের জন্য আজীবনের জন্য অথবা মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের জীবনকে রিস্কের মুখে ঠেলে দিতেছো। এটা কিন্তু মনে রাখা উচিত, বা এটা কিন্তু আসলে তোমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যেহেতু তোমরা সবাই স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ো, তো এগুলো থেকে শেখা উচিত যে একটা দেশের বিরুদ্ধে তোমরা এইসব আচরণ করে দেশের শত্রু হলে, ভারতের মতো দেশের শত্রু হলে, সেটা কিন্তু তোমাদের জন্য সুফল বয়ে আনবে না, এটা ব্যক্তি জীবনে, আর দেশের জন্য সুফল বয়ে আনবে না। আপরম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগত আমার মত যে ডক্টর ইউনূস কোনোভাবেই সরকার পরিচালনা করতে পারেনি। সে কিন্তু কোনো বুদ্ধিমানের পরিচয় দিতে পারেনি। সে বিশ্ব নেতার, সে যে একজন নোবেল বিজয়ী, তার যে ধার বুদ্ধিমত্তা কোনো কিছুরই কিন্তু এই দেড় বছরে পরিচয় দিতে পারেনি। এর চেয়ে ডক্টর ফখরুদ্দিনের আমল ওই বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে ছিল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে ছিল। কিন্তু এই 1.5 বছরে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ডক্টর ইউনূস পারেনি। আর এই সমস্ত কিছুর ভিতরে যে ওয়াকারুজ্জামান, সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তার যে সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল সেটাও কিন্তু সে দেখাতে পারেনি বা দেখাননি। জানি না তার কেন দেখাননি। এই দেশটা, অর্থাৎ বাংলাদেশটা এই পরিণতিতে আসার একটা বড় কারণও আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তো যাই হোক, যেভাবে হোক, আমি ইয়াং ভাইদের বলবো যে তোমরা
শান্ত হও, কারণ ভারত চাণক্য নীতিতে বিশ্বাসী। ভারত মহাভারতের সেই যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া লোক। ভারতের রাজনীতিতে কিন্তু অন্যরকম, পুরা পৃথিবীকে কিন্তু তারা শিক্ষা দেয়। তো তোমরা একটু শান্ত হও, যাতে তোমাদের জীবনের নিরাপত্তা থাকে, দেশের নিরাপত্তা থাকে, দেশ ভালো হতে পারে, শান্তি হতে শান্তিতে যেন দেশ থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সব কিছু ভেবেই তোমাদের কথা বলা উচিত। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।